আজকে যে মিছিল আমরা সংগঠিত হতে দেখলাম একেবারে মৌলালি থেকে শুরু করে ধর্মতলা, কি দাবি, স্পেসিফিক কিসের দাবিতে, কাদের জন্য এই মিছিল? দুটো কথা ছিল গোটা মিছিলের। এক হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য বাজেট, কেন্দ্র এবং রাজ্য বাজেট দুটোর ক্ষেত্রেই আমরা দেখেছি শিক্ষা এবং কর্মসংস্থান, এডুকেশন, পাবলিক এডুকেশন আর এমপ্লয়মেন্ট জেনারেশন, এই প্রসঙ্গে কোনো দিশা নেই। শিক্ষা খাতে বাজেটে ব্যয় বরাদ্দ কমানো হয়েছে, খালি চোখে দেখলে মনে হবে ঠিক আছে অল্প খানিক বেড়েছে হয়তো, কিন্তু আসলে 5% ইনফ্লেশন রেট এই ভারতবর্ষের বুকে, এই 5% মূল্য বৃদ্ধি যদি মাথায় রাখা হয় তাহলে দেখা যাবে শিক্ষা খাতে বাজেটে ব্যয় বরাদ্দ কমেছে, কয়েকশো কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে পাবলিকের টাকা সেটা কি কাজে ব্যবহৃত হবে? পাবলিকের টাকা কেবলমাত্র কর্পোরেটের মুনাফা বৃদ্ধির জন্য ব্যবহৃত হবে? রাজ্যের মাটিতে একই ঘটনা রাজ্য বাজেটে। অ্যাকচুয়ালি এ তো মানে সকলেই এখন সকলের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে, নরেন্দ্র মোদী যেদিকে দিক নির্দেশ করে সেই পথেই মমতা ব্যানার্জি হাঁটেন। তাই ইউনিয়ন বাজেটের পরপর যখনই রাজ্য বাজেট সামনে এলো তখনও আমরা দেখলাম যে রাজ্য বাজেটেও শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হলো। স্কুল শিক্ষা, মাদ্রাসা এডুকেশন, সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে বাজেটে, রাজ্য বাজেটে ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। একই রকমভাবে কর্মসংস্থানমুখী বাজেট নয় এই দুটো বাজেটই। এমপ্লয়মেন্ট জেনারেশনের কোনো রাস্তা দেওয়া নেই, কোনো পথ দেখানো হয়নি দুটো বাজেটেই। রাজ্যের বাজেটটা গোটাটা হচ্ছে যে শ্রী 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 শ্রী। অতএব তোমাকে একটা টেম্পোরারি রিলিফ প্রোভাইড করে তোমাকে খুশি রাখবার চেষ্টা ভোটের আগে, কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন, জীবন জীবিকার মান উন্নয়ন করার কোনো পার্মানেন্ট সলিউশন এই রাজ্য বাজেট সামনে রাখেনি, কেন্দ্রের বাজেটও সামনে রাখেনি। এর বিরুদ্ধে আজকের মিছিল ছিল। 2 নম্বর কথা, সন্দেশখালি, যেটা এই মুহূর্তে গোটা দেশের মাটিতে ওয়ান অফ দ্য বার্নিং ইস্যু। সন্দেশখালির বুকে কি ঘটছে, কি ঘটেছে আমরা জানি, এখন মানুষ বলছে কি ঘটেছে। বছরের পর বছর ধরে কোন নরক যন্ত্রণার মধ্যে দিয়ে ওখানকার মানুষকে, ওখানকার মহিলাদের, শিশুদের তাদেরকে যেতে হয়েছে। আর আজকে যখন তারা মুখ খুলছে তাদের ওপর সেই অত্যাচারের মাত্রা আরও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে তৃণমূলের গুন্ডারা এই অত্যাচার চালাতো, আর এখন সরকারি গুন্ডা, উর্দিধারী সরকারি গুন্ডারা গোটা সন্দেশখালিকে রাজ্যের থেকে বিচ্ছিন্ন করে রাখবার চেষ্টা করছে। সন্দেশখালিতে পুলিশ রাষ্ট্র কায়েম করবার চেষ্টা করছে মমতা ব্যানার্জির সরকার। যে পুলিশ রাষ্ট্র নরেন্দ্র মোদীর সরকার গোটা দেশ জুড়ে নানান প্রদেশে পুলিশ রাষ্ট্র যেভাবে কায়েম করে চলেছে, একই ব্লুপ্রিন্ট, একই ট্রেনিং, এদের দুজনের পড়াশুনো একই কোচিং সেন্টারে, সেটা নাগপুরে আরএসএস এর কোচিং সেন্টার। নাগপুরে আরএসএস এর কোচিং সেন্টার থেকে যে ট্রেনিং এরা নিয়েছে সেই ট্রেনিং মোতাবেক এই রাজ্যের মাটিতে সন্দেশখালিতে পুলিশ রাষ্ট্র কায়েম করছে মমতা ব্যানার্জির সরকার। এর বিরুদ্ধে সন্দেশখালির মানুষের যে নাভিশ্বাস উঠছে, এখন বেঁচে থাকবার মতন রসদ সন্দেশখালিতে পৌঁছচ্ছে না। কোনো মানুষকে, রাজনৈতিক কর্মী তো ছেড়েই দাও, কোনো মানবাধিকার কর্মীদেরকেও সন্দেশখালির ভেতরে মানুষের সাথে কথা বলতে যেতে দেওয়া হচ্ছে না। কেন? কি কি লুকিয়ে রেখেছে? কাকে লুকিয়ে রেখেছে সন্দেশখালিতে? কোন সত্যকে আড়াল করছে এই রাজ্যের পুলিশ প্রশাসন? কোথায় শেখ শাহজাহান? শেখ শাহজাহান, শিবু হাজরারা তো আসলে মাফিয়া রাজের লেজ, মাফিয়া রাজের মাথা কালীঘাটে বসে আছে। ধরতে হবে, শাস্তি দিতে হবে। দিনের পর দিন যারা মানুষের ওপর এই অকথ্য মধ্যযুগীয় নির্যাতন করে গেছে, আজকে মানে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এই গোটা রাজ্যের মানুষের। যা যা মানুষ, ওখানকার মানুষরা যে যে কথাগুলো বলছেন, সামনে আসছে যে কথাগুলো, আর সেই সময় দাঁড়িয়ে ঘোলা জলে মাছ ধরবার জন্য বিজেপিকে দেখতে পাচ্ছি আমরা। বিজেপি কিভাবে সন্দেশখালির বুকে ধর্মের নামে বিভাজনের রাজনীতি, ওদের একমাত্র ইউএসপি হচ্ছে এই বিভাজনের রাজনীতি বিজেপির, যেখানে যাবে তাই করবে। আমরা দেখলাম একজন পুলিশ কর্মী, সে পাগড়ি পরে আছেন বলে তাকে কি ধরনের মন্তব্য করা হলো বিজেপির পক্ষ থেকে। ভাবা গেছে কোনোদিন এই বাংলার মাটিতে? ভাবা গেছে? শিখ বিরোধী দাঙ্গা যে সময় সংগঠিত হয়েছিল 1984-তে, সেই সময় দাঁড়িয়ে দিল্লির বুকে শিখ ধর্মাবলম্বী মানুষজনেরা তারা হরকিষাণ সিং সুরজিতের কাছে গিয়ে তারা আবেদন করেছিল যে আমাদেরকে বাংলাতে পাঠিয়ে দিন,
ওটা সব থেকে, কারণ বাংলার মাটি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সব থেকে চ্যাম্পিয়ন মাটি। 1992 পরে গোটা দেশ যখন দাঙ্গার আগুনে জ্বলছে, এই বাংলার মাটিতে একটা দাঙ্গার আঁচ আসতে পারেনি। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী সেই সময় অতন্দ্র প্রহরীর মতো রাইটার্স বিল্ডিংয়ের রাত জেগে এই গোটা বাংলাকে পাহারা দিয়েছিলেন। 2002 সাল কুতুবুদ্দিন আনসারি, গুজরাট দাঙ্গার অন্যতম মুখ বলা যেতে পারে যাকে, যে এখনও গুগলে গেলে সেই ছবি পাওয়া যায় যে কুতুবুদ্দিন আনসারি একজন মুসলমান মানুষ হাত জোর করে কাঁদতে কাঁদতে নিজের প্রাণ ভিক্ষা করছে। সেই কুতুবুদ্দিন আনসারি কিন্তু গুজরাট দাঙ্গার পর পালিয়ে এই বাংলার মাটিতে এই কলকাতা মহানগরে চলে এসেছিলেন থাকবার জন্য, কারণ মানুষ জানতো, গোটা দেশের মানুষ জানতো পশ্চিমবঙ্গ মানে এই দেশের বুকে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সব থেকে চ্যাম্পিয়ন মাটি। আর সেই মাটিতে আজকে একজন শিখ ধর্মাবলম্বী পুলিশ কর্মীকে এই ধরনের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। ভাবা গেছে কোনো দিন? এখন দেখতে হচ্ছে। তার কারণ হচ্ছে তৃণমূল আদর জামাই আদর করে বিজেপিকে জায়গা দিয়েছে এই রাজ্যের মাটিতে। শুভেন্দু কে? জয়েন্ট অ্যাকাউন্ট। মমতা ব্যানার্জি মাঝে মধ্যে গিয়ে চেক কেটে টাকা তুলে নেয়, সুকান্ত মজুমদার মাঝে মধ্যে গিয়ে চেক কেটে টাকা তুলে নেয়। জয়েন্ট অ্যাকাউন্ট। সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী যখন ঢুকছে, সন্দেশখালীর মানুষজন তো দেখে চিনতে পারছে যে আরে এ এখন বিজেপির নেতা হয়ে আসছে, এ তো দুদিন আগে শেখ শাহজাহানের দাদা হয়ে আসতো। মানুষ বুঝতে পারছে এই রাজ্যের মানুষকে বিজেপি, তৃণমূল, তাদের মাথার ওপর বসে থাকা আরএসএস সর্বনাশের শেষের দিকে নিয়ে চলে গেছে। মানুষ পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। আমি তোমার শেষের অংশটা যদি একটু ধরে নিই, আমার প্রশ্ন থাকবে, কুণাল ঘোষ একবার পরিষ্কার বলছে, এই যে অভিযোগ কিছুক্ষণ আগে তুমি করলে যে এই যে জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ তৃণমূল যাহা বিজেপি তাহা, কিন্তু কুণাল ঘোষের স্পেসিফিক বক্তব্য রাম বাম একটা জোট হয়েছে, যার কারণে ওখানে সরকার বিরোধী আন্দোলন করছে, বাইরে থেকে লোক আনছে। বাইরে থেকে কি লোক আনছে কেউ? এক হচ্ছে কুণাল ঘোষ, এই যে ব্যক্তিটি, ইনি তো বুঝতে পারছি ইনি আসলে ওনার কথা লোক শুনতে চায় না, তবু উনি হচ্ছে প্রচুর কথা বলে বেড়ান, এটা অলরেডি পরিষ্কার। 1 নম্বর। 2 নম্বর, এর কথার উত্তর কেন দেব বলো তো? এই লোকটি আজ থেকে কয়েক বছর আগে প্রিজন ভ্যানের দরজা ধাক্কা দিতে 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 বলেছিলেন যে মমতা ব্যানার্জি সারদা কেলেঙ্কারির সব থেকে বড় বেনিফিশিয়ারি, কোট আনকোট এই কথাটা বলেছিলেন। সেই লোকটি এখন মমতা ব্যানার্জির ছবি গলায় মাদুলি করে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেরিয়ে এই ধরনের কথাগুলো বলে যাচ্ছে। আসলে সত্যকে আড়াল করবার চেষ্টা, আমি বারবার একই কথা বলছি, সন্দেশখালীর মাটিতে অনেকগুলো সত্যকে আড়াল করবার চেষ্টা করছে তৃণমূল, বিজেপি, আরএসএস। তৃণমূল, বিজেপি, আরএসএসেরই তো মুখপাত্র হচ্ছে কুণাল ঘোষ। এই কুণাল ঘোষই তো একসময় শুভেন্দু অধিকারীর বড়া ভয়ে ছিলেন। শুভেন্দু অধিকারীর বড়া ভয়ে থেকেই তো কুণাল ঘোষেরা এই সারদা কাণ্ডে গোটা মেদিনীপুর থেকে মানুষের কাছ থেকে চিটফান্ডের নামে টাকা তুলেছিলেন। তাহলে আজকে এসে এই কথাগুলো বলে মানুষকে ভুল বোঝানো ছাড়া, মানুষকে বিভ্রান্ত করা ছাড়া, যাতে বিভাজনের রাজনীতিকে আরও জায়গা দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করবার চেষ্টা করছে এরা সকলে, এবং তারই একটা পার্ট হলো কুণাল ঘোষ। মুখ লোকানো হচ্ছে। পরিষ্কার একটি সংবাদ মাধ্যমে বললেন যে তৃণমূলকে মেলাইন করার জন্য মুখে ওড়না, এই মুখে ওড়না দিয়ে কি বলা যায়? এবং মুখে যেহেতু ওড়না, সাজানো লোক হতে পারে। ওই তো বললাম, এই স্টেটমেন্টগুলো দিয়ে অ্যাকচুয়ালি প্রভোক করা। দিজ আর অল প্রভোকেটিভ স্টেটমেন্টস, যে স্টেটমেন্টগুলো দিয়ে একটা নতুন করে বিতর্ককে প্রভোক করবার চেষ্টা। ওই যে আমি বললাম না, ওই মাফিয়া রাজের মাছ, তার মাথা কালীঘাটে আর তার লেজ হচ্ছে শেখ শাহজাহান, শিবু হাজরারা, আর সেই মাছের গায়ের আঁশগুলো হচ্ছে এই কুণাল ঘোষেরা, যাদের কাজই হচ্ছে এই ধরনের কথা বলে আসল সত্যকে আড়াল করবার চেষ্টা করা। কতটা জঘন্যতম একটা অবস্থার মধ্যে আমরা বাস করছি ভাবো, যে দিনের পর দিন ধরে সন্দেশখালীর মহিলারা তারা অভিযোগ জানিয়েছে যে তাদের উপর নির্যাতন হচ্ছে। একটি মেয়েকে গত 2 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশে অভিযোগ জানাতে যাওয়া হয়েছে। পুলিশ বলেছে শেখ শাহজাহান, শিবু হাজরাদের সই করিয়ে আনুন, তবে হচ্ছে যে ব্যবস্থা নেব। আরে হু ইজ শেখ শাহজাহান, হু ইজ শিবু হাজরা? এরা কারা? কুণাল ঘোষ কে? এরা সরকার, এরা সরকার। আসলে তো বোঝা যাচ্ছে
এদেরকেই সরকার বানিয়ে এই গোটা মাফিয়া রাজটা চলেছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। আজকে মানুষ জাগছে, সন্দেশখালিতে মানুষ লাঠি সোটা ঝাঁটা হাতের কাছে যা পেয়েছে সেটাকেই হাতিয়ার বানিয়ে রাস্তায় নেমেছে পরিত্রাণ চাইতে। ওই যে বললাম, মুক্তি চাইছে মানুষ। একটা কথা ভাবুন, ডিআইজি এলেন, মাঝ নদীতে লঞ্চে করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপরে ধামাখালির দিকে গেলেন। ডিআইজি একেবারে শহরে নয়, সন্দেশখালিতে পৌঁছে গেলেন। শেখ শাহজাহান এখনও অধারা। শিবু হাজরা আর উত্তম সর্দারকে ধরে বেশ খানিকটা কি ড্যামেজ কন্ট্রোল করে শাহজাহানকে লুকানোর চেষ্টা করলেন। এটাই তো আমাদের তো মনে হচ্ছে যে ডিজি ওখানে গিয়েছিলেন বোধহয় শেখ শাহজাহানকে আরেকটু কোনো মানে সেফ থেকে সেফার শেল্টার প্রোভাইড করবার জন্য। না হলে ডিজি চলে গেলেন, ওখানে গিয়ে থাকলেন, তারপরে দাঁড়িয়েও শেখ শাহজাহানের একটা মিনিমাম টিকিটুকু খুঁজে পাওয়া গেল না। এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশি পাহারায় শেখ শাহজাহান আছে, পুলিশি পাহারাতে শেখ শাহজাহানের সম্পত্তি আছে। আজকে মানুষ তো এমনি ওই যে শেখ শাহজাহান ফ্যান্স ক্লাব ছিল না, শেখ শাহজাহান ফ্যান্স ক্লাব, ফুটবল টুর্নামেন্ট হতো, সেখানে ফুটবল মাঠের পাহারা দিত রাজ্যের পুলিশ প্রশাসন। শেখ শাহজাহান ফ্যান্স ক্লাবের নামে মানুষের থেকে লুট করা টাকাতে মোচ্ছব হতো, আর সেই মোচ্ছবে পাহারা দিত, সেই মোচ্ছবে অংশগ্রহণ করত রাজ্যের পুলিশ প্রশাসন। মির্জাপুর তৈরি করেছে বাংলার মাটিতে। সেই মাঠ কিন্তু এখন মুছে, যার জমি দখলি জমি, সেই যার মানুষ আবার নিজের জমি নিজের কাছে ফিরিয়ে নিতে। প্রশাসন একেবারে নিজের দায়িত্ব পালন করেছে, সমস্ত কিছু মুছে দিয়ে যার জমি সেই পেপার অনুযায়ী তার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। হ্যাঁ, আসলে ওই জমিগুলো মানুষের থেকে লুট করবার মাথা ছিল ওখানে শেখ শাহজাহান, আর মাধ্যম ছিল এই পুলিশ প্রশাসন। আজকে যাতে ওই উর্দিতে আর দাগ না লাগে, উর্দিটা যাতে যা হোক করে চেপে চুপে পড়ে থাকবার মতন অন্তত ব্যবস্থাটুকু রাখতে পারে, সেই জন্য এখন এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু আবার ভাবো, এই প্রশাসনই আজকে দুপুরবেলার ঘটনা, একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে বাড়ি থেকে হঠাৎ ভর দুপুরে তুলে নিয়ে চলে গেছে। কেন তুলে নিয়ে গেছে কোনো উত্তর দিতে পারছে না। কালকে পরীক্ষা ছেলেটার। 144 ধারাটা লাগু করা হয়েছিল ওখানকার মানুষের জনজীবনকে নষ্ট করে দেওয়ার জন্য। ইন্টারনেট শাটডাউন, ওখানে অতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দেবে সন্দেশখালির, তারা পড়াশোনাটা করবে কি করে? কোনো আলাদা যানবাহন করা হয়নি। খেয়াঘাট বন্ধ, আমরা গিয়ে তো দেখেছি খেয়াঘাট বন্ধ। আবার কি সরকারি খেয়াঘাট, তার মালিকানা কার হাতে? শিবু হাজরার হাতে। কি করে গেল? কোন টেন্ডারের ভিত্তিতে শিবু হাজরার হাতে ওই সরকারি খেয়াঘাটের মালিকানা গিয়েছিল? ভরির দামে ভেরি বিক্রি হয়েছে ওখানে। ভেরির মালিকানা, নদীর বালি, খেয়াঘাট, সিন্ডিকেট, এই যে শব্দগুলো বাংলার রাজনীতিতে, এই শব্দগুলো কারা এনেছে? তৃণমূল এনেছে। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যে বাংলার মাটিতে, সেই বাংলার মাটিতে কোনোদিন এই শব্দগুলো শুনেছি? সিন্ডিকেট 2011 সালের পরে বাংলার ডিকশনারিতে এই সিন্ডিকেট শব্দটা ঢুকেছে। এই পরিবেশ, এই পরিস্থিতি এই রাজ্যের বুকে তৈরি করেছে তৃণমূল, এবং তৈরি করার পরে ওই যে শুরুতেই আগেই বলছিলাম, জামাই আদর করে ডেকে এনেছে বিজেপিকে, যাতে বাইনারি তৈরি করে এই রাজ্যের মানুষকে, মানুষের জনজীবনকে, মানুষের জীবিকাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা এরা দুয়ে মিলে করতে পারে। একেবারে শেষের দিকে চলে এসেছি। এই পরিস্থিতি বেশি দিন চলা উচিত না। আমি কথা কেন বলছি, আমাদের একদম গ্রাউন্ড রিপোর্টে একটা রিপোর্ট এভাবে উঠে এসছে। মানুষ কিন্তু সামনে বলছে বহু আলাঘর একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে এই জনরোষ। সে মহিলা পরিষ্কার আমাদের ক্যামেরার সামনে বলছে 5 মিনিট সময় দিন, আমরা শেখ শাহজাহানকে খুঁজে বের করে দেব। একেবারে পরিষ্কার সাদা চোখে ক্যামেরার সামনে বলছে। সেখানে ডিআইজি উপস্থিত সেই দিন। কোথায় শেখ শাহজাহান? ধরাই তো পড়লেন। তার থেকেই তো বোঝা যাচ্ছে। এবার জনরোষ বিষয়টা মানুষ যদি আইন হাতে তুলে নেয়, সেই ক্ষেত্রে ডিআইজি ওখানে, পুলিশ প্রশাসন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আইনের শাসন বাংলার মাটিতে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। গোটা বাংলায় আইনের শাসন বলে আর কিছু রাখছে না। কেন রাখছে না? কখন আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে? যখন যাদের হাতে আইন, তারা সেই আইনকে প্রয়োগ করে। আইনের শাসন একটা প্রয়োগিক ব্যাপার। আর আজকে দাঁড়িয়ে
গোটা গত 2011 সালের পর থেকে আইন কাদের হাতে আছে? তৃণমূলের গুন্ডাদের হাতে। আইন কাদের হাতে আছে? যারা তৃণমূল করবে, সিন্ডিকেট চালাবে, ভোটের দিন ছাপ্পা করবে, মাফিয়া রাজের ওই বাবলু ভাইয়া, গুড্ডু ভাইয়া হয়ে থাকবে, তাদের হাতে আইনের শাসন চলে গেছে। তার ফলাফল আজকে হচ্ছে যে দেখতে হচ্ছে বাংলার মাটিতে। আমরা আবারও বলছি, বাংলার মাটিতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই লড়াইটা আগামী দিনে এই বাংলাকে রক্ষা করবার লড়াই, আগামী প্রজন্মকে রক্ষা করবার লড়াই। আইনের শাসন নেই বলেই বিজেপির একজন নেত্রী গিয়েই হিম্মত দেখাতে পারে যে একজন পুলিশ কর্মীকে এই ধরনের কথা বলার। আইনের শাসন নেই তো বাংলার মাটিতে, এবং আইনের শাসন নেই এটা বিজেপিও ভালো মতো জানে। কারণ বিজেপি গোটা দেশ জুড়ে আইনের শাসন বলবৎ করছে না নানান প্রদেশে। পুলিশ রাষ্ট্রের মানেই এটা, পুলিশ রাষ্ট্র মানে সেখানে আইনের শাসন বলে কিছু থাকবে না। আমার একেবারে শেষ প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির কথা তুমি বললে, কিন্তু ভারতীয় জনতা পার্টির মুখপাত্ররা কিন্তু বামফ্রন্টের বিরুদ্ধে যেটা বলছে, সন্দেশখালী নিয়ে তাদের নাকি বলারই কোনো অধিকার নেই, কারণ তাদের সময় তো নন্দীগ্রাম হয়েছে, নেতাই হয়েছে, বানতলা হয়েছে, সাইবাড়ি হয়েছে, বিজন সেতু হত্যা হয়েছে, এতগুলো অভিযোগের দায় বামপন্থীদের উপরে রয়েছে, তারা সন্দেশখালী নিয়ে কথা বলে কি করে? এক নম্বর কথা, নন্দীগ্রামে কি হয়েছে সেইটা গত বিধানসভা নির্বাচনেই মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। যেখানে শুভেন্দু অধিকারী একটা মঞ্চে দাঁড়িয়ে বলে দিয়েছে নন্দীগ্রামে যা যা হয়েছে সব মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে, আবার মমতা ব্যানার্জি নন্দীগ্রামের বুকে জনসভা করতে গিয়ে বলে দিয়েছে নন্দীগ্রামে যা যা হয়েছে সব শুভেন্দুই করেছে। কার নির্দেশে করেছে সেটা উনি আর বলেননি, ওখানে গিয়ে আবার হচ্ছে যে সাইলেন্ট হয়ে গেছেন, ওই অশ্বত্থামা হত ইতি গজর মতো, সেখানে গিয়ে হচ্ছে সাইলেন্ট হয়ে গেছে, কিন্তু শুভেন্দু অধিকারী করেছে। অতএব নন্দীগ্রামে কি হয়েছে সেটা আর নতুন করে মানুষকে বলবার কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ তৃণমূল বিজেপি তারাই পরিষ্কার করে দিয়েছে নন্দীগ্রামে কি হয়েছে। আজকে এই কথাগুলো বলার মানে হচ্ছে যে শুধু বামপন্থী না, কাউকেই কোনো কথা বলতে দেবে না। বিজেপির তো এটা চিরকালের নীতি যে কাউকে কোনো কথা বলতে দেব না। কোনো প্রশ্ন, কোনো সংশয়, প্রশ্ন এবং সংশয় এই দুটোর প্রতি আরএসএস বিজেপির ঘেন্না আছে। কারণ নিজেদের এই একাধিপত্য সংবিধান বিরোধী রাষ্ট্র কাঠামো কায়েম করতে গেলে প্রশ্ন এবং সংশয় এই দুটো শব্দকে সভ্যতা থেকে মুছে দিতে হয়। বিজেপির টার্গেট প্রশ্ন এবং সংশয় এই দুটো শব্দকে এই ভারতবর্ষের মাটি থেকে মুছে দেওয়া। সেই কাজই ওরা করছে বাংলার মাটিতে। তাই যতবার যে বামপন্থীরা বারবার প্রশ্ন তুলে এসছে, যে বামপন্থীরা বারবার সরকারি নীতিসমূহের সম্পর্কে সংশয় প্রকাশ করে এসছে, মানুষের প্রতিনিধিত্ব করে মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে এসছে, তাদের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। স্পেসিফিকভাবে একটু জেনে নিতে চাইবো, এই যে নন্দীগ্রাম, যেরকম নন্দীগ্রামের আন্দোলন তৃণমূলকে পথ দেখিয়েছিল, এই এখন সন্দেশখালী উত্তাল, একই রকম সেই মিডিয়া পরিস্থিতি, সর্বক্ষণের খবর, সর্বক্ষণ ব্রেকিং নিউজ, একইভাবে নন্দীগ্রাম ইকুয়ালস টু সন্দেশখালী। এরকম আমি তো নন্দীগ্রামে বললাম কি হয়েছিল, এখন তো বোঝা যাচ্ছে নন্দীগ্রামে কারা লোক ঢুকিয়েছিল নন্দীগ্রামে, এখন সাফ হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। সন্দেশখালীর মাটিতে সন্দেশখালীর মানুষ জাগছে। নন্দীগ্রাম আর সন্দেশখালী কখনো এক নয়। এই কারণেই নন্দীগ্রামকে একটা নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা, তৃণমূল বিজেপি ফরেন ক্যাপিটাল, বাইরে থেকে টাকা এসছিল, এখন পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা। নন্দীগ্রামের বুকে ওই সময় দাঁড়িয়ে গোটা মাওবাদী করিডোর যেখানে যেখানে, সেই সমস্ত জায়গায় পরবর্তীতে দেখা গেছে যেখানে যেখানে মাওবাদী করিডোর তৈরি হয়েছে, যেখানে যেখানে মাওবাদী ক্যাম্প বসেছে, মাওবাদী ক্যাম্পের কয়েক কিলোমিটারের মধ্যে একটা করে সরস্বতী বিদ্যা মন্দির তৈরি হয়েছিল আরএসএসের টাকা। ওটাকে আর এটাকে এক করা মানে সন্দেশখালীর মানুষের আন্দোলনকে, সন্দেশখালীর মানুষের গণপ্রতিরোধকে ছোট করা, খাটো করা। সন্দেশখালীর মানুষ জেগেছে এই অবর্ণনীয় অত্যাচারের মুখে দাঁড়িয়ে, আর সহ্য করতে না পেরে দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। শুধু সন্দেশখালী নয়, আমি তো বলছি খুঁজলে দেখা যাবে এই পশ্চিমবাংলার ব্লকে ব্লকে সন্দেশখালী হয়ে আছে, ব্লকে ব্লকে সন্দেশখালী। প্রতি ব্লকে একটা করে শেখ শাহজাহান আছে, প্রতি ব্লকে একটা করে শিবু হাজরা আছে, প্রতি ব্লকে একটা করে উত্তম সর্দার আছে। মানুষ মুক্তি চায় তৃণমূলের হাত থেকে, মানুষ মুক্তি চায় বিজেপি আরএসএসের হাত থেকে। আর সেই মুক্তির ডাক, মুক্তির আওয়াজ সন্দেশখালীর মাটি থেকে উঠে আসছে।